দুর্নীতি, চাঁদাবাজির একটা নতুন ফরম্যাট, দেশকে শোষণ করে খাওয়া, টাকা পাচার করা বিভিন্ন জায়গায়, এই বিষয়গুলি ছিল। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে একটা শ্রেণী তো টাকা পয়সা করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে। আপনাদের সাথে আছি আমি রোমা খান, আমি ফমো দেলোয়ার হোসেন। আচ্ছা দেলোয়ার ভাই, এই যে যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এই যে নতুন কর্মসূচি দিচ্ছে, তো এই ব্যাপারে আপনার অপিনিয়নটা কি? আমরা যখন আলোচনাটা শুরু করতে যাচ্ছি তার কিছুক্ষণ আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল যৌথভাবে বিভিন্ন বিভাগে জেলায় একটা কর্মসূচি তারা ঘোষণা করেছে। আমি যেটা মানে প্রাথমিক যে বিষয়টা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইটস এ গুড সাইন। তারা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলবে 10টা সাংগঠনিক বিভাগে 4টি বৃহত্তর ভাগে বিভক্ত করে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। লিখিত বক্তব্য পাঠ করছে হলো মোনায়েম মুন্না। তাদের যে বলতেছে যে প্রত্যেকটা বিভাগে 2 দিনব্যাপী কর্মসূচি আয়োজন করবে, যেটা শিরোনাম হবে হচ্ছে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ। মানে শিরোনাম শুনে এবং এটার যে সেমিনার এটা করতেছে এবং তারা বলতেছে যে বিভিন্ন নানা শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, উদীয়মান চিন্তাবিদ, তরুণ বক্তা এবং উদ্যোক্তারাও অংশ নেবে। তো এটা মানে আলোচনার মধ্যে যে সমস্ত বিষয় তারা করতেছে, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, নগরায়ন, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার, এবং পাশাপাশি যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, গুড মনে হয়েছে, সেটা হচ্ছে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক এবং নিরাপদ বাংলাদেশ নির্মাণ। এটাকে আমি যেটা বলবো যে প্রচলিত রাজনীতির ধারার কিছুটা বাইরে এটা একটা পজিটিভ একটা মুভমেন্ট বলে আমি এটাকে মানে স্বাগত জানাচ্ছি। বিএনপি বা এই যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, এদেরকে এই জিনিসটাকে আমি স্বাগত জানাচ্ছি। তাহলে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল যে একটা কর্মসূচি দিয়েছে, এই ব্যাপারে কি বিএনপির কোনো গাইডলাইনের দরকার ছিল? গাইডলাইন তো অবশ্যই দরকার ছিল, এবং এটা যে নাই এরকম বলা যাবে না। কারণটা হচ্ছে কি, ওইটা তো হয়তো বা প্রকাশ্যে বলা হয় নাই, কিন্তু এই যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল হচ্ছে যে বিএনপির সাথেই ঘনিষ্ঠভাবে যুক্ত। এগুলিকে সম্ভবত এখন আইনগতভাবে অঙ্গ সংগঠন বলা যায় না, সহযোগী সংগঠন বলতে হয়। বাট আমরা এটা জানি, সেটা হচ্ছে যে এই দলগুলি, এই সংগঠনগুলি হচ্ছে বিএনপির সাথে কানেক্টেড এবং অবশ্যই আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপির গাইডলাইনের মধ্যে থেকেই তারা এই জিনিসটা করেছে। এবং তাদের একটা জিনিস হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত দিক নির্দেশনা ও রাজনৈতিক দর্শন, এই জিনিসটা এখানে এই যে কর্মসূচিগুলি আছে সেখানে প্রতিফলিত হবে। তার মানে হচ্ছে যে মূল যে বিএনপি দল আছে, বিএনপির দল থেকে একটা গাইডলাইন তাদেরকে দেওয়া হয়েছে, তারা যেন এটা করে। আমি এই আলোচনার মধ্যে যেই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটাতে আমি একটু পরে আসি। আগে আমি একটু দর্শকদের সুবিধার জন্য কিছু জিনিস বলে নেই। সেটা হচ্ছে যে যেটা আমি সরাসরি তথ্যগুলি জানাচ্ছি, 3টা সংগঠন, এই যে যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল আয়োজিত যৌথ কর্মসূচির মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এই বিভাগে আগামী 9ই মে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক একটা সেমিনার অনুষ্ঠিত হবে। 10ই মে মানে পরের দিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে। দ্বিতীয় কর্মসূচিটা হবে খুলনায় 16 থেকে 17 মে। এর মধ্যে 16ই মে হবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক। 17ই মে হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। তৃতীয় কর্মসূচিটা হবে রাজশাহী রংপুর বিভাগের। তৃতীয় কর্মসূচি হচ্ছে রাজশাহী রংপুর বিভাগের কর্মসূচিটা হবে কিন্তু বগুড়াতে। সেটা হবে 23শে মে, কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা। 24শে মে হচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আর সবশেষ কর্মসূচিটা হবে 27 এবং 28শে মে। সেটাতে ঢাকা, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগ অংশ নেবে। এর মধ্যে
27শে মে হবে তারুণ্যের রাজনৈতিক ভাবনা এবং অর্থনৈতিক মুক্তি, 28শে মে হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এই জিনিসটা মোটামুটি কমন। এবং আমি এটাও জানায় রাখি যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব হাসান, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রমুখ। এখন এই যে নিউজটা, এই নিউজটার মধ্যে রুমা আমি যে জিনিসটা বিএনপিকে নিয়ে সবসময় যে বিষয়টা আমি বলি এবং অনেকেই সেটা জানে, যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত তারাও এই বিষয়টা সম্পর্কে সচেতন। সেটা হচ্ছে যে বিএনপি আমাদের দেশে প্রধানতম একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির নাম সেই 1979 সাল থেকে এটা উচ্চারিত হচ্ছে। এর আগে এক সময় মুসলিম লীগ ছিল, আওয়ামী লীগ ছিল, জাসদ পরে গঠিত হয়েছে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ যেমন সিপিবি আছে, হ্যাঁ, এরকম জামাতে ইসলামী আছে, ইসলামিক দলগুলি আছে। তো বিএনপি একটা প্রধান দল হিসেবে আছে এবং তারা বেশ কয়েকবার ক্ষমতায় গেছে। 1991 সালের নির্বাচনে যে খালেদা জিয়া আসছে, তারপরে তো ওই যে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সাত্তার সাহেব ছিল, পরে তো এরশাদ নিল, এরশাদ 9 বছরের পরে বিএনপি আসলো। এই ইতিহাসগুলি আমরা জানি। পরে 91-তে নির্বাচিত হওয়ার পরে 96-তে আবার আওয়ামী লীগ সরকার আসলো, 2001-এ আবার বিএনপি সরকার আসলো। এরপরে আসলো 111, বিএনপির একটা শেষ হওয়ার পরে 111-এর পরে ইলেকশনে আওয়ামী লীগ আসলো। তারপরের ইতিহাসটা মোটামুটি আমরা জানি। ইলেকশন হচ্ছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আছে। হঠাৎ করে 2024-এর 5ই আগস্ট কি হয়ে গেল, একটা হুরুমধারম একটা বিষয় ঘটে গেল, আওয়ামী লীগ নাই হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখন আওয়ামী লীগ যখন নাই হয়ে গেল তখন একটা জিনিস খেয়াল করি, আমরা আলোচনা করলে অনেক জায়গা করা যায়। জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি প্রথম অবস্থায় যে জিনিসটা মানুষ চিন্তা করলো যে আওয়ামী লীগ যেহেতু নাই হয়ে গেছে বিএনপি সিনে চলে আসবে। তো বিএনপি সিনে চলে আসছে, কিন্তু এমনভাবে সিনে আসছে যেটা আসলে আকাঙ্ক্ষিত নয়। এটা সত্যি একটা ঘটনা, দর্শকরাও সেটা জানেন যে আওয়ামী লীগ যখন দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল তখন দুর্নীতি, চাঁদাবাজির একটা নতুন ফরম্যাট, দেশকে শোষণ করে খাওয়া, টাকা পাচার করা বিভিন্ন জায়গায়, এই বিষয়গুলি ছিল। এখন বিএনপির যেটা মনে করেন যে বিএনপি যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কথা, আমরা ডেডিকেটেড রাজনৈতিক কর্মীদের কথা আমি বলতেছি না, সেটা হচ্ছে যে রাজনীতিকে হাতিয়ার বানিয়ে একটা শ্রেণী তো টাকা পয়সা করে। তাহলে দেলোয়ার ভাই, আমি আপনার কথার সঙ্গে আরেকটু যোগ করছি, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে 16 বছর খাইনি, এখন আমরা খাবো। এই যে অসুস্থ ধারার রাজনৈতিক একটা সংস্কৃতি চলে আসছে, এইটার প্রতি কোনো পরিবর্তন আপনি আশা করেন? আশা করি, কিন্তু খুব কঠিন, কাজটা খুব কঠিন। মানে একটা জিনিস হলো কি, মানুষের অভ্যাস, মানুষের চিন্তা, মানুষের সংস্কার, মানে একটা জায়গার যে সংস্কৃতি, এটাকে চেঞ্জ করাটা কঠিন ব্যাপার এবং এটা প্রচণ্ড চেষ্টা করতে হয়। বিএনপি বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচাইতে বড় রাজনৈতিক দল, এই বাস্তবতাটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। এই বাস্তবতাটা যদি আমরা মেনে নেই তাহলে একটা জিনিস আছে, আমি যেই বিষয়টা সবসময় বিএনপি যেটা বলছি, যে বিএনপি যে ভোট পায়, ভোট পেয়ে নির্বাচিত হয়, এই বিষয়গুলি কিন্তু অনেকটা এরকম, অনেক সময় এরকম যে আওয়ামী লীগ ঠেকাও, সুতরাং বিএনপিকে ভোট দিতে হবে। এই যে ব্যাপারটা, এইটাকে বিএনপি যে সমস্ত ভোট পেয়ে আসছে, অনেকবারই ক্ষমতায় আসছে, 91-তে ক্ষমতায় আসছে, 96-তে আওয়ামী লীগ আসছে, 2001-এ আবারও ক্ষমতায় আসছে, ভোটে নির্বাচিত হয়ে আসছে। আমার মনে আছে 91-তে আওয়ামী লীগ খুব শিওর ছিল যে তারাই পাশ করবে, কিন্তু পাশ করে নাই, বিএনপি পাশ করছে। এবং তখন বিষয়টা ছিল এরকম যে আওয়ামী লীগ ঠেকাইতে হবে, এই টাইপের একটা বিষয় ছিল। কেন? কারণ আওয়ামী লীগের মধ্যে উত্তেজনাটা বেশি, মানুষকে অবজ্ঞা করার একটা মনোভাব আছে, কোনো ভিন্ন মত তারা শুনতে চায় না, কখনোই চায় না তারা। তো এই যে বিষয়গুলি আছে, সেই সমস্ত দিক থেকে তারা চিন্তা করতো যে আওয়ামী লীগকে ঠেকাইতে হবে। এক শ্রেণীর মানুষ ভাবতো এরা কিন্তু বিএনপির সমর্থক না, এরা হচ্ছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপিকে ভোট দিত। বিএনপি মজা পেয়ে গেল, আরে আওয়ামী লীগকে ঠেকাইতে গিয়ে আমার ভোট দেয়, আমি ক্ষমতায় আসি। বিএনপি কিন্তু ওইটার উপরে বেস করে রাজনীতিটাই করে। তো আমার কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে রাজনীতির পরিবেশের বা সবকিছুরই গুণগত পরিবর্তন আসছে। বিএনপি এই যে ভূমিকা, এই যে এখানে সেমিনারগুলি করতেছে, এটাকে আমি পজিটিভলি দেখতেছি। আমি আশাবাদী যে
এই বিষয়গুলি বিএনপির উচ্চ পর্যায়ে যারা আছেন, বিএনপি নীতি নির্ধারক যারা পর্যায়ে যারা আছেন, তারা জিনিসটাকে এইভাবে গুরুত্ব দেবে, আমি সেই আশাবাদ জানিয়ে আজকে মোটামুটি ধন্যবাদ দেলোয়ার ভাই। জি, আগামীকাল আমরা আবারও আপনাদের সামনে আমরা দুজন অথবা আমরা হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। আমরা যেটা চাই আপনারা একটু কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলি মুক্ত মনে জানাবেন, যাতে করে আমরা সেই আপনাদের মতামতগুলিকে আমাদের আলোচনার মধ্যে উল্লেখ করতে পারি। তো আজকে আমি দেলোয়ার হোসেন এবং রুমা খান আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি একদিনের জন্য। আবারও দেখা হবে টক অফ দ্য টাউনে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।